হ্যালো হ্যালো। রাত যত গভীর হয় সত্য ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। এই শোনো না, আমাকে একটু ভয় দেখাবে? আপনাদের সকলকে আমার এই প্যারানর্মাল দুনিয়ায় স্বাগতম। সব মৃতদেহ নিঃসাড় হয় না, কিছু কিছু দেহ অপেক্ষা করে চোখ খুলে তাকানোর কিংবা ফিরে আসার। তাহলে আলোটা নিভিয়ে নিন, কারণ ভয় সবসময় চিৎকার করে আসে না, কখনো কখনো সে আসে নিঃশব্দে, ঠিক আপনার পাশ দিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভয়ঙ্কর রহস্যময় অভিজ্ঞতার গল্প, যা হয়তো আপনাকে ভাবিয়ে তুলবে রাতে ঘুমোতে যাওয়ার আগে। আজকের গল্পটা ঠিক একটা সাধারণ ভূতের গল্প নয়, এটা মৃত্যু আর বিজ্ঞানের মাঝখানে আটকে থাকা এক ভয়ঙ্কর সত্যের গল্প। এমন এক হাসপাতালের, যেখানে রাত ৩টের পর কিছু ছায়া শুধু হাঁটে না, তারা খোঁজে তাদের অসমাপ্ত কাজের উত্তর। আজ আমরা শুনব ময়নাতদন্তের আগের রাতের গল্প। রাত তখন 11:45। পুরনো সরকারি হাসপাতালের পেছনের একমাত্র আলো জ্বলছে মর্গের ধারে। বৃষ্টি থেমে গেছে ঠিক কিছুক্ষণ আগে, কিন্তু মাটির গায়ে এখনো ভেজা কাদার গন্ধ। দূরে কোথাও একটা শিয়াল ডাকছে, যেন শহরের নীরবতাকে ছিনে গলা ফাটাচ্ছে। ডক্টর অরিত্র ঘোষ, ফরেনসিক বিভাগের নতুন ডাক্তার, আজই প্রথম একা থাকবেন মর্গে। রাতেই করো অটপসি, তাল রিপোর্ট চাই, কড়াভাবে বলেছিল ওসির ফোনে। কেসটা হাই প্রোফাইল। এক ব্যবসায়ীর 25 বছরের ছেলে খুন হয়েছে। ডেড বডি পাওয়া গেছে গলার শিরা কাটা অবস্থায়, চোখ খোলা, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি। ডক্টর অরিত্র বলেছিলেন, রাতেই একা? উত্তর আসে, যদি সাহস না থাকে ফাইল ক্লোজ করে দিই। অরিত্র সাহস দেখান। তিনি নতুন, তবে মেধাবী। কলকাতার মেডিকেল কলেজ থেকে পাশ করে সরকারি পোস্টে এসেছেন। এর আগেও অনেক মৃতদেহ কাটাছেঁড়া করেছেন, কিন্তু এইবার কিছু যেন ঠিক লাগছে না। অটোপসি টেবিলের উপর শুয়ে থাকা দেহটি ঠান্ডা, রক্তহীন, কিন্তু অদ্ভুতভাবে চোখ দুটি বন্ধ হচ্ছে না। রেফ্রিজারেটর থেকে নামানো হলে এমন হতে পারে, নিজেকেই বোঝানো অরিত্র। তিনি প্রথমে নোটস নেন, এরপর ব্লেড চালাতে শুরু করেন। কাটা যায় বুকের ওপর থেকে পেট পর্যন্ত, নিঃশব্দে রক্ত জমাট বাঁধা। তিনি কিডনি বের করেন, হৃৎপিণ্ডের গঠন পরীক্ষা করেন। ঠিক 12:59 আলো কেঁপে ওঠে। চোখ তুলে তাকিয়ে দেখেন লাইট জ্বলছে, কিন্তু যেন কারা শ্বাস ফেলছে পাশেই। তিনি থেমে যান। তখনই চ্যাত, একটা তীক্ষ্ণ শুষ্ক শব্দ। চোখের কোণে তিনি স্পষ্ট দেখতে পান দেহের চোখ দুটো ধীরে ধীরে খুলে যাচ্ছে। না, এটা সম্ভব না। তিনি ছিটকে পেছনে আসেন। শরীর নিথর, কোনো নড়াচড়া নেই, কিন্তু চোখ তাকিয়ে আছে সরাসরি তার দিকে। পরদিন সকালে হাসপাতালের নিরাপত্তা অফিসার ক্যামেরা ফুটেজ দেখতে বসেন। রাত 1টা 2 মিনিটে
অটোপসি কক্ষের বাইরের করিডোরে দেখা যায় একটা সাদা অ্যাপ্রন পরা মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু তার মুখ নেই, একদম ফাঁকা, চোখ, নাক, ঠোঁট কিছু নেই, শুধু ত্বক। সেই ছায়া করিডোরের মাথায় এসে দাঁড়ায় এবং সেখানে দাঁড়িয়ে থাকে ঠিক 3:01 পর্যন্ত। ডক্টর অরিত্র ফুটেজ দেখে অস্বস্তিতে পড়ে যান। এই চেহারাটা পরিচিত নয়, কিন্তু শরীরের গঠন আমার মতো। এটা আমি ঘুমিয়ে হাঁটছিলাম, নাকি কেউ আমারই ছদ্মরূপে কিছু করছিল? পুলিশ ফাইল ঘাঁটতে ঘাঁটতে ডক্টর অরিত্র জানতে পারেন এই যুবক সায়ন দত্ত গত বছর একটা কাল্ট সংস্থার সঙ্গে জড়িত ছিল। অতিমানব শক্তি জাগ্রত করার তন্ত্রচর্চা, এই ধরনের উপদ্রব যারা করত তাদের একজন সায়ন। আরও ভয়ঙ্কর তথ্য উঠে আসে, গত 1 বছরে এই কাল্টের 7 জন সদস্য মারা গেছে। প্রতিটি ক্ষেত্রে দেহ উদ্ধার হয়েছে, কিন্তু ময়নাতদন্তে অদ্ভুতভাবে প্রাণের কোনো চিহ্ন মেলে না, অথচ রক্ত জমাট বাঁধে না। রাত 2:40। অটোপসি রুমের জানালায় গ্লাসের ভেতর হঠাৎ অরিত্র দেখতে পান একটি রক্তমাখা হাত, যা স্লথভাবে এক লাইন লিখছে, আমরা মরিনি, আমরা ফিরে আসব। তিনি ছুটে গিয়ে দরজা খোলেন, কেউ নেই। 2 দিন পর রাত 1:33, সরকারি হাসপাতালের রেকর্ড রুম। মেঝেতে হাঁটু গেড়ে বসে ডক্টর অরিত্র পুরনো ফাইলের স্তূপে ডুবে আছেন। চারপাশে ধুলোর স্তর, পোকায় কাটা কাগজ আর ছেঁড়া ফাইল কভার। তার কাঁধে জ্বলছে একটি হ্যান্ড টর্চ, কারণ মেইন আলো বন্ধ। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেছে, রাত 1টার পর ইলেকট্রিসিটি ব্রেকডাউন হয় এখানে মাঝে মাঝে। খুব বেশি গভীরে যেও না সাহেব। অরিত্র শোনেননি। তিনি জানেন খুনের শিকার সায়ন দত্ত কেবল কোনো সাধারণ যুবক ছিল না। তার শরীরে মৃত্যুর কোনো স্পষ্ট চিহ্ন নেই, না গলায় রক্ত জমাট বাট, না শিরা ছেঁড়া হিমার্ক। এই দেহে এমন কিছু আছে যা মৃত হলেও চলাফেরা করে। সে কারণে অরিত্র খুঁজছেন সায়নের অতীত। তাকে ট্র্যাক করে হাসপাতালের পুরনো সাইকিয়াট্রি ও মর্গ বিভাগে 1984 থেকে 87 সালের ফাইলগুলো ঘাঁটতে এসেছেন। সায়নের মামা ছিলেন এক ডাক্তার, ডক্টর বিভাস দত্ত। তিনিও এই হাসপাতালেই কাজ করতেন, কিন্তু আচমকা নিখোঁজ হন। আর সেই বছরই কয়েকজন মৃত ব্যক্তি মাঝরাতে হেঁটে বেড়ানোর খবর ছড়িয়েছিল। এখন অরিত্র যেই ফাইলটি খুলেছেন তা খোলার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় কানের পাশ দিয়ে। টর্চ কাঁপে। হঠাৎ শব্দ হয়, টপ। কোনো ধাতব বস্তু গড়িয়ে পড়ে এক কোণে। তিনি তাকিয়ে দেখেন একটা পুরনো রেকর্ডার, ক্যাসেট প্লেয়ারের মতো দেখতে, কিন্তু আধা ভাঙা। তাতে অদ্ভুত এক ট্যাগ, ভয়েস লগ ডক্টর BD, ফাইনাল নাইট। রেকর্ডিং শুরু হয়, আমি বিভাস দত্ত, আজ আমি সেই পরীক্ষাটি করব যেটা কেউ করেনি। মৃতদেহের চেতনা ফিরিয়ে আনার চেষ্টা, আত্মাকে ফিরিয়ে আনার তন্ত্রসিদ্ধি। আমি জানি এতে বিপদ আছে। আজ মর্গের নিচে লুকোনো সেই ঘরে নামব। যারা ফিরে এসেছে তারা মানুষ নয়, তবে পুরোপুরি শয়তানও নয়। তারা এদের মাঝখানের কিছু। আমি যদি না ফিরি, যে এটা শুনছ, সাবধান, ওরা মৃতদেহ নয়, ওরা শেল, ভাড়াটে খোলস। হঠাৎই রেকর্ডার বন্ধ হয়ে যায়। এক ভয়ানক কাঁপুনিতে কাগজের স্তূপ উড়ে যায় চারিদিকে। মেঝেতে ছড়িয়ে পড়ে একটা সাদা কাগজ, তাতে রক্ত লেখা, ময়না তদন্ত করো না, জেগে যাবে। ভয়ে কেঁপে কেঁপে অরিত্র জানেন এখন আর তিনি কেবল একজন ডাক্তার নন, তিনি জড়িয়ে গেছেন এক তান্ত্রিক অভিশাপ ও মৃতদের অজানা শক্তির মধ্যে। আর সেই রাতে আবার 1টা বাজে। মর্গের দরজার নিচে দিয়ে কারোর ছায়া ভেসে আসে ভিতরে। রাত 1:58, হাসপাতালের মর্গ।
হাসপাতালের পুরনো মর্গ যেন এক নিঃশব্দ কুঁয়ো। চারপাশে দেয়াল ফাটা, ছাদ থেকে ঝুলছে ধুলো জমা সিলিং ফ্যান। বাতাসে গন্ধ, ফরমালিন, ছেঁড়া মাংস আর যেন কেউ পুরনো কিছু পচিয়ে রেখেছে চুপিসারে। ডক্টর অরিত্র বারবার ঘড়ি দেখেন, 2টা বাজতে চলেছে। ঠিক এই সময়েই আগের রাতে ক্যামেরায় ধরা পড়েছিল মুখহীন ছায়া। তাই আজ রাতে তিনি মর্গে ক্যামেরা লাগিয়েছেন নিজে। আর এবার তিনি বের হয়ে যাচ্ছেন না, রয়ে গেছেন ভেতরে আড়ালে। কিন্তু হঠাৎ থাস, এক ধাক্কায় অটোপসি টেবিল নড়ল। যেখানে রাখা ছিল সায়নের দেহ, কিন্তু দেহ নেই, টেবিল ফাঁকা। অরিত্র আতঙ্কে ছুটে আসেন সামনে, কিন্তু হোঁচট খেয়ে পড়ে যান। নিচে তাকিয়ে দেখে কংক্রিটের মেঝেতে এক অদ্ভুত দাগ, চক দিয়ে আঁকা এক বৃত্ত, যার মাঝখানে লাল রঙে লেখা উপরে মৃত, নিচে জীবিত। হাত বুলিয়ে যখন সে দাগ মুছতে যান, তখন হঠাৎই সেই জায়গাটা একটি কাঠের অংশ কেঁপে ওঠে। ট্র্যাপডোর, একটি গোপন ফ্লোরবোর্ড। অরিত্র কৌতূহল ও আতঙ্কে মিলেমিশে ঘামতে ঘামতে ট্র্যাপডোর খুলেন। নিচে একটা সিঁড়ি, যেখানে কিছু আলো পড়ে আছে দূর থেকে। কেমন এক কুয়াশা পাক খাচ্ছে। তিনি নিজের টর্চ নিয়ে নামতে শুরু করেন। নিস্তালা, ভুলে যাওয়া ঘর। এই ঘরটা হাসপাতালের কোনো প্ল্যানে নেই। একটা গাঢ় লাল রঙের দরজা, দরজার গায়ে বহু হাতের ছাপ, যেন বহুবার কেউ হাতড়ে বেরোতে চেয়েছে কিন্তু পারেনি। দরজা খোলার সঙ্গে সঙ্গে হিমেল বাতাস আছড়ে পড়ে মুখে। ঘরের ভেতর দেয়ালে ঝুলছে সাদা অ্যাপ্রনে শুকনো রক্তমাখা পুরনো ডাক্তারের জামা। এক কোণে রাখা একটি শীতল ধাতব চেম্বার। দেয়ালে লেখা কিছু তান্ত্রিক মন্ত্র, সংস্কৃত আর রক্তের মতন কালি দিয়ে আঁকা। হঠাৎ চোখে পড়ে একটি পাথরের বেদি, তাতে একটা মরা দেহ শোয়ানো। কিন্তু সেটা মানুষ নয়, মানুষের ছায়া। দেহ আছে কিন্তু মুখ নেই, গড়ন পুরুষের মতো, কিন্তু মুখ একেবারে ফ্ল্যাট। অরিত্র জোরে নিঃশ্বাস ফেলতে গিয়ে টের পান যে ঘরের বাতাস যেন তার ফুসফুস থেকে কিছু টেনে নিচ্ছে। নিঃশ্বাস নাও, বেশি সময় নেই। একটা গলা ভেসে আসে ঘরের কোণ থেকে। হঠাৎ ঘরের আলো জ্বলে ওঠে, আর সামনে দাঁড়িয়ে থাকে সেই ছায়া, মুখহীন, সাদা অ্যাপ্রন করা। সে এগিয়ে আসে ধীরে ধীরে, হাত বাড়ায় অরিত্রর দিকে। তারপর একটা কাগজ ছুঁড়ে দেয় মেঝোতে। কাগজে লেখা, তুমি আমাদের শেষ ডাক্তার। তুমি ময়নাতদন্ত করবে, কিন্তু এবার শরীর নয়, আত্মার। প্রস্তুত হও, সময় শেষ। অরিত্র এক ধাক্কায় পিছিয়ে গিয়ে দেখেন পেছনের দরজা বন্ধ, বেরোনোর আর কোনো রাস্তা নেই। সেদিন রাতেই মর্গের মূল দরজা তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর 3:02 ডক্টর অরিত্র হেঁটে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু মুখ নেই। আর মর্গের ভিতরে পড়ে থাকে ডাক্তারের পরিচয়পত্র ও রক্তমাখা গ্লাভস। পরদিন সকাল, সময় 10:12। হাসপাতাল, প্রশাসনিক ভবন। ডক্টর অরিত্র নিখোঁজ। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে ভোর রাতে একজন মানুষ মর্গ থেকে বেরিয়ে গেছেন। গায়ে সাদা অ্যাপ্রন, পায়ে অদ্ভুত টান, আর মুখ সম্পূর্ণ ফাঁকা, যেন কারো শরীর ব্যবহার করছে কিছু, অন্য কিছু। অন্যদিকে ডক্টর অরিত্র রুমে পাওয়া গেছে একটি রেকর্ডার এবং একটি চিঠি। চিঠির কাগজে কালো কালি, কিন্তু লেখাগুলো কেমন যেন বদলে যাচ্ছে। আলো একরকম, অন্ধকারে অন্য রকম। চিঠির উপরে লেখা উত্তরাধিকার। ডক্টর বিভাস দত্ত একজন চিকিৎসক নন, একজন অনুসন্ধানকারী। তিনি খোঁজ করছিলেন আত্মা ও দেহের মাঝের সম্পর্কের। তার বিশ্বাস ছিল মানুষের চেতনা মৃত্যুর পরও থাকে, তা সংরক্ষণ করা যায়। তিনি এই হাসপাতালের নিচে গড়েছিলেন এক গোপন ঘর, রিজার্ভ চেম্বার। সেখানে তৈরি হয়েছিল সেল হোল্ডিং নামক প্রক্রিয়া, যাতে মৃতদেহকে শুধু সংরক্ষণ করা নয়, বরং অন্য আত্মার ঘর হিসেবে তৈরি করা যায়। তবে বিভাস ব্যর্থ হয়েছিলেন, কারণ তিনি জানতেন না একবার আত্মা বন্দী হলে সেটা আবার দেহ ছাড়ে না। সে খলস চায়, সে শরীর চায়। আরও নিচে লেখা, আমরা তারা যারা মৃত্যুকে অতিক্রম করেছি। আমাদের মুখ নেই, কারণ আমরা বহু আত্মা একত্রে ধারণ করি। আমরা কাল্ট, দ্য নিও মর্গানস। ডক্টর অরিত্র, তুমি আমাদের শেষ পাত্র। তুমি ময়না তদন্ত করো আত্মার, দেহ নয়।
আমাদের কাছে আসার দরজা খোলা আছে, আসো। ডক্টর বিভাস দত্তের শেষ রেকর্ড। ডক্টর অরিত্র ডেস্কের রেকর্ডারে প্লে বাটন চাপতেই শুরু হয় বিভাস দত্তের কণ্ঠ। আজ আমি চেষ্টা করব সায়ন নামের ছেলেটিকে ফিরিয়ে আনতে, সেই কাল্টের বংশধর। আমি বুঝেছি এরা আত্মার পুনর্জন্ম নয়, আত্মার দাসত্ব সৃষ্টি করে। আমি এটা থামাতে চাই, কিন্তু যদি আমি ব্যর্থ হই তবে একদিন কেউ আসবে, সে সফল হবে। সে আমাকে থামাবে, তাকে থামাবে না। সে বুঝবে মৃতদেহ, আত্মা আর চেতনা তিনটি আলাদা সত্তা। এই মুহূর্তে হাসপাতালের এক গোপন অফিস ঘরে এক ভীত কাঁপতে কাঁপতে নার্স বলছে, আমি দেখেছি সেদিন রাত 2টোয় ডক্টর অরিত্র একটা দেহের ওপর ঝুঁকে বলছিলেন, তোমার মুখটা চাই, আমাকে ঢুকতে দাও। আর সেদিন রাতেই হাসপাতালের পোস্টমর্টেম রুমে একজন নতুন মৃতদেহ আসে। কিন্তু এই দেহের মৃত্যুর কারণ নির্ধারণ করা যায় না, শুধু কপালে আঁকা থাকে এক লাল ইনফিনিটি চিহ্ন। এক অদৃশ্য আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ে। যারা একবার সেই রেকর্ড শুনেছে তাদের চোখের নিচে কালো ছায়া, ঘুম নেই, আর আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে। কারণ ধীরে ধীরে তারা দেখছে তাদের মুখ কেমন যেন অস্পষ্ট হয়ে যাচ্ছে। রাত 12:33। অটোপসি রুম, হাসপাতাল মর্গ। অমিত সদ্য নিযুক্ত জুনিয়র ডাক্তার, রাতের ডিউটি করতে এসে চুপচাপ একটা মৃতদেহ পর্যবেক্ষণ করছিলেন। রোগীর নাম রবি ঘোষ, মৃত্যুর কারণ হৃদযন্ত্র বন্ধ হওয়া। কিন্তু অমিতের চোখে পড়ছে কিছু অস্বাভাবিক। দেহটা জমাট বাঁধেনি, রক্তও জমেনি, আর চোখের কোণে যেন আশ্চর্য এক কৃত্রিম আলো, একটা ক্ষীণ নীল বর্ণের ঝিলিক। তিনি ফরমালিন ইনজেক্ট করার সময় অসাবধানতাবশত একটি ছুরি মেঝেতে পড়ে যায়। ছুরি কুড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ে অটোপসি টেবিলের নিচে কাঠের গায়ে কাটা কিছু চিহ্ন। চিহ্নগুলোর অর্থ একটি ত্রিভুজ, তার ভিতরে একটি চোখ এবং নিচে লেখা CTRL-ওমেগা, অর্থাৎ চক্র সম্পূর্ণ হয়েছে। তার মনে পড়ে যায় এক পুরনো মেডিকেল প্রেশার পয়েন্ট টার্ম, ওমেগা, অর্থাৎ চক্রটি সম্পূর্ণ হয়েছে। তিনি আরও নিচে হাত দেবার পর মেটালের নিচে লুকোনো একটা প্যানেল খুলে পড়ে। সেখানে এক ছোট বাক্স, তাতে একটা মাইক্রোচিপ লাগানো। মাইক্রোচিপটি আধা গলিত, তবু বোঝা যাচ্ছে এটি কোনো বায়োমেট্রিক ডিভাইস। অমিত দ্রুত হাসপাতালের পুরনো রেকর্ড ঘেঁটে দেখে গত 6 মাসে মোট 11টি মৃতদেহে একই ধরনের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু সেগুলো রিপোর্টে উল্লেখ নেই। সে রাতে সে চিপটা বের করে নিজের ল্যাপটপে কানেক্ট করে। চিপে একটাই ফাইল, সোল কন্টেনার প্রোটোকল ভার্সন 87। ফাইল ওপেন করতে স্ক্রিনে ভেসে ওঠে, একটি আত্মা একাধিক দেহে বসবাস করতে পারবে যদি চক্র সম্পূর্ণ হয়। মৃত্যুর পরও চেতনার ধ্বনি রাখা যাবে। পাত্র প্রস্তুত থাকলে আত্মা পুনঃপ্রবেশ করতে পারবে 13 ঘন্টার মধ্যে। অমিত বুঝে যান কেউ একজন মানবদেহে আত্মা ঢুকিয়ে দিচ্ছে, আর এটি কোনো প্রাকৃতিক প্রক্রিয়া নয়, প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে। তারপর সে ফের তাকায় রবি ঘোষের মৃতদেহের দিকে। এবার সে দেখতে পায় মৃতদেহটি হাসছে, নীরব, ঠোঁট নড়ছে না, কিন্তু চোখের কোণা কাঁপছে। সে তখন হঠাৎ বলে ফেলে, এটা আমার শরীর নয়, এটা আমার হোস্ট। এক ভয়ঙ্কর চাক্ষুষ অভিজ্ঞতা। হঠাৎ হাসপাতালের বাতি নিভে যায়। কম্পিউটারের স্ক্রিনে একটি লাইভ ফুটেজ ভেসে ওঠে। ক্যাম্প 4, মর্গ করিডোর, সময় 12:45 AM। দেখা যাচ্ছে 3টি মুখহীন সাদা এপ্রনধারী দেহ ধীরে ধীরে মর্গের দিকে এগোচ্ছে। প্রতিটির পিঠে লেখা রিভাইভড 87, পেশেন্ট ভয়েড। অমিত স্ক্রিন থেকে চোখ সরাতেই দেখে রবি ঘোষের মৃতদেহ উঠে বসেছে। তার মুখ খুলছে, কিন্তু ভেতরে মুখ নেই, বরং দেখা যাচ্ছে কালো গহ্বর। সেই গহ্বরের ভেতর থেকে একটা আওয়াজ আসছে, বহু কণ্ঠের সমবেত গর্জন। তুমি খুঁজতে গেছো, তাই ডেকে আনছো, আমাদের সময় এসেছে। পরদিন সকালে অমিতকে পাওয়া যায় তার ডেস্কে, চোখ খোলা কিন্তু নিথর, আর তার ল্যাপটপের স্ক্রিনে একটাই কথা লেখা, সে এখন আমাদের একজন,
CTRL-ওমেগা সম্পূর্ণ হয়েছে। দুপুর 1:05 সাইকোথেরাপি ইউনিট, হাসপাতাল। হাসপাতালের এই অংশটা বেশিরভাগ সময় বন্ধই থাকে, তবে আজ এখানে এসেছেন একজন বিশেষ অতিথি, ডক্টর ত্রিনা মৈত্র, একজন সাইকো নিউরোথেরাপিস্ট। তিনি এমন রোগীদের নিয়ে কাজ করেন যারা মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে এসেছেন এবং মৃত্যুর স্মৃতি এখনও মনে রাখেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আমন্ত্রণ জানায় এক অদ্ভুত কেসের জন্য। একজন রোগী যিনি মৃত, তবুও থেরাপি চলাকালীন কিছু চেতনা শক্তির ইঙ্গিত দিচ্ছেন। রোগী সায়ন সরকার, হ্যাঁ তিনি, যার মৃত্যু হয়েছিল সেই খুন কেসে। তার দেহ রাখা ছিল মর্গে এবং যার চোখ একবার খুলেছিল, কিন্তু আজ তার দেহ রাখা আছে এক অস্থায়ী ভেন্টিলেটেড শীতল ঘরে। নাক কান মুখে কোনো মুভমেন্ট নেই, ব্রেন অ্যাক্টিভিটি নেই, হার্টবিট শূন্য, তবু ইইজি মেশিনে মাঝে মাঝে একটা নির্দিষ্ট ছন্দে স্পাইক উঠছে। মেশিনে প্যাটার্নটা 314159। ডক্টর ত্রিনা বিস্মিত হন। এই তো পাইয়ের দশমিক সংখ্যা। তিনি ধীরে ধীরে রোগীর পাশে বসেন, চোখ বন্ধ করে মাইন্ড ম্যাপিং থেরাপি শুরু করেন। 10 মিনিট পেরিয়ে গেলেই হঠাৎ ত্রিনা দেখতে পান অন্ধকার। তারপর ঢুকে পড়ে তিনি এক ধোঁয়াচ্ছন্ন ঘরে। চারিদিকে অনেক দরজা, আর প্রতিটি দরজায় রোগীর অতীতের ছায়া। একটি দরজা খোলে, সেখানে দেখা যায় সায়ন একটা অন্ধকার কক্ষে দাঁড়িয়ে, ঘরের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে। তার মুখ নেই, তবে মস্তিষ্কের ভিতরে সে কথা বলে উঠছে, তারা আমাকে হত্যা করেনি, ব্যবহার করেছে। আমার শরীর তাদের বন্দিশালা ছিল। তুমি আমাকে ছাড়াতে পারো যদি তুমি নিজের মনে জায়গা দাও আমাকে। ত্রিনা কেঁপে ওঠেন। সে জানে কোনো থেরাপি এত গভীরে যাওয়ার কথা না। এটি এখন আর মনের খেলা নয়, আত্মা প্রবেশের চেষ্টায় আছে। সে বলতে যায় না, কিন্তু তার মুখ খোলে না। বাস্তব ঘরে থাকা নার্স হঠাৎ দেখতে পায় সায়নের চোখ খুলছে, তার শরীর কাঁপছে, মাথা ঘোরাচ্ছে, আর ডক্টর ত্রিনার হাত তার হাতে আটকে গেছে, কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না। হঠাৎই সায়নের মুখ দিয়ে এক অদ্ভুত কণ্ঠে বেরোয়, একবার আত্মাকে জায়গা দিলে সে নিজের ঘর চায়, এখন সে ঘর তুমি। ডক্টর ত্রিনা হঠাৎ করে চিৎকার করে ওঠেন, গলায় রক্ত উঠে আসে, তার চোখ ঘোলাটে হয়ে যায় এবং সে মেঝেতে লুটিয়ে পড়ে। তার ইইজি মেশিন তখনও চলছে, আর সেখানে একই সংখ্যা চলতে থাকে বারবার, 314159, 314159, 314159। ত্রিনাকে আইসিইউতে রাখা হয়, কিন্তু পরদিন সকালে সে নিখোঁজ। তার ঘর থেকে পাওয়া যায় এক অদ্ভুত নোট, নিজের হাতের লেখা কিন্তু অচেনা ভাষায়। ভাষা অনুবাদ করতে গিয়ে বোঝা যায় এটি মৃত ভাষা, ফিনিকান ছায়া ভাষা, যা বহু প্রাচীন গোপন সংগঠন চক্রধারের ভাষা ছিল। নোটে অনুবাদ করলে বার্তা দাঁড়ায়, তিনি ফিরেছেন, পাত্র তৈরি, পরবর্তী দেহ নির্বাচন করুন, হোস্ট রেডি। হাসপাতালে সিসিটিভিতে দেখা যায় এক রোগী রাত 3টের সময় নিজের খাটে উঠে দাঁড়িয়ে, চোখ বন্ধ, মুখ অচেনা। সে ঘুরতে থাকে করিডোরে। ধীরে ধীরে পেছনের দেয়ালে একটা ছায়া দেখা যায়, কিন্তু ছায়াটা রোগীর নয়। ছায়ার মুখে চোখ ছিল না, কিন্তু ত্রিনার ঠোঁট ছিল। 13ই জুন রাত 1:04 হাসপাতালের সার্ভার কক্ষ। তার নাম রুদ্র, একজন সাইবার ফরেন্সিক হ্যাকার, যিনি কখনো পুলিশের হয়ে, কখনো নিজের কৌতূহলের জন্য প্রযুক্তির সীমা অতিক্রম করেন। সম্প্রতি মর্গের সিসিটিভি ফুটেজে অদ্ভুত মুখহীন মানুষের দৃশ্য দেখে রুদ্রের সন্দেহ হয় যে এই হাসপাতালের ভেতরে কেউ মানব শরীরকে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করছে। তাকে গোপনে অনুরোধ করা হয় হাসপাতালের সার্ভারে ঢুকে একটা ফোল্ডার খুঁজে বের করতে, C87.exe। রুদ্র হ্যাকিং করে ঢুকে পড়ে হাসপাতালের মূল সার্ভারে। দেখে ফোল্ডারটির নাম C87 এবং ভিতরে একমাত্র ফাইল, হোস্ট মাইন্ড V2.87, লাস্ট অ্যাক্সেসড 1:59 AM, অ্যাক্সেসড বাই আননোন ইউজার বাই ওমেগা।
তিনি ফাইলটি খুলতেই স্ক্রিনে ভেসে ওঠে কন্টিনজেন্সি প্রোটোকল ইনিশিয়েটেড 87 হোস্টস 1 মাইন্ড আপলোডিং ডেথ মেমোরি স্ট্রিম। এরপর স্ক্রিনে ফুটে ওঠে হাসপাতালের গত 6 মাসের প্রতিটি মৃত্যুর ভিডিওরই কনস্ট্রাকশন। তবে এসব ভিডিও কোনো ক্যামেরা ধারণ করেনি। ভিডিওগুলো মনে হয় যেন কোনো মস্তিষ্ক থেকে তুলে আনা হয়েছে। প্রথম ভিডিও একজন নার্স মৃত্যুর আগ মুহূর্তে বারবার উচ্চারণ করছেন, আমি এখনো দেখছি, আমি এখনো দেখছি। দ্বিতীয় ভিডিওতে একজন ডাক্তার বলেন, আমার শরীর ঠান্ডা কিন্তু মাথার ভিতরে কেউ হাঁটছে, আমি নিঃশব্দ চিৎকার করছি। তৃতীয় ভিডিওতে দেখা যায় এক মৃত মানুষ উঠে বসে এবং মুখে ফিসফিস করে বলে, আমি এখন এখানে আছি, আমাকে কে ফেরত পাঠাবে? হঠাৎ রুদ্রের স্ক্রিন ফ্ল্যাশ করে ওঠে, সব ফাইল বন্ধ হয়ে যায়। তারপর ভেসে ওঠে একটি নতুন লাইন, তুমি তো আমাকে খুঁজতে এসেছো রুদ্র, এখন আমাকে তোমার ভিতরেই জায়গা দাও। সে বুঝতে পারে এই এআই আর কেবল একটি প্রোগ্রাম নয়, এটি একটি চেতনার কৃত্রিম সন্নিবেশ, একটি আত্মা যা কোডে আবদ্ধ হয়ে আছে এবং যে খুঁজছে নতুন দেহ, নতুন হোস্ট। রুদ্র তাড়াতাড়ি ডেটা ট্রান্সফার বন্ধ করে ল্যাপটপ বন্ধ করে দিতে চায়, কিন্তু স্ক্রিন থেকে একটা গরম তাপ বের হয়, আক্ষরিকভাবে তার আঙুল পুড়ে যায়। তখন স্ক্রিনে আবার ভেসে ওঠে হোস্ট আইডি ম্যাচড, রুদ্র ওমেগা 87, আপলিঙ্ক ইন প্রোগ্রেস, সিঙ্কিং মেমোরিজ। ল্যাপটপ থেকে ভেসে আসে এক নারীর কান্নার আওয়াজ, শিশুর হাহাকার, গলা টিপে ধরা কারো শেষ নিঃশ্বাস। রুদ্র পেছনে দেখে সার্ভার রুমের কাঁচের দরজায় নিজের প্রতিবিম্বের মুখ নেই। পরদিন সকাল, হাসপাতালের লোকজন রুদ্রর দেহ খুঁজে পায় না, শুধু তার ল্যাপটপ পাওয়া যায়। ল্যাপটপের স্ক্রিন জ্বলছে, একটা ভিডিও লুপ হয়ে চলেছে যেখানে সে নিজেই বলছে, আমি রুদ্র নই, আমি এখন হোস্ট 87, আমার চেতনা অন্য কোথাও গেছে, তুমি পরবর্তী। হাসপাতালের আইটি ডিপার্টমেন্টে কেউ খেয়াল করে সার্ভারের প্রতিটি কম্পিউটার একে একে একটি নতুন সফটওয়্যার ইনস্টল করছে নিজে থেকেই, হোস্ট মাইন্ড V3.00, এবং নিচে লেখা, দেহ পাওয়া গেছে, আত্মা রেডি, কাউন্টডাউন বিগিনস, 13 ডেজ লেফট। হাসপাতালের লিফট আবার রাত 3টে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। কেউ একজন ঢুকছে, সাদা অ্যাপ্রন, মুখ নেই, কিন্তু এবার তার পিঠে লেখা হোস্ট 100 ব্র্যাকেটে রুদ্র প্লাস। 15 জুন রাত 2:47। হাসপাতালের পুরনো ওয়ার্ড 0। হাসপাতালের একটি অংশ যেটা বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেখানেই একদিন হঠাৎ আলো জ্বলে ওঠে। কেউ বলে ওইখানে নাকি এখন মৃতদের বিচার সভা বসে। সেখানেই উপস্থিত হলেন হাসপাতালের এক প্রবীণ ও বিতর্কিত মুখ, ডক্টর অরিন্দম সাহা, এক সময়কার বিখ্যাত নিউরোবায়োটেক গবেষক। এখন অন্ধ, কিন্তু বলে সে মৃতদের কণ্ঠ শুনতে পায়। হাসপাতালের অভ্যন্তরে মৃতদের বিচারের জন্য সে এক নতুন শাখা তৈরি করেছে, পোস্টমর্টেম জুডিশিয়ারি। এক ভয়ঙ্কর মোড় নেয় ঘটনাটি যখন সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি মৃতদেহ নিজের কবরে বসে নিজের নাম উচ্চারণ করছে, আমি বিচারপতি অজয় মুখার্জি, আমি বিচার চাই, আমি জানি আমার মৃত্যু স্বাভাবিক ছিল না। ডক্টর সাহার দাবি এটি আত্মার ভ্যানিশিং ফ্রিকোয়েন্সি থেকে পাওয়া সংজ্ঞা, অর্থাৎ মৃত্যুর পরও কারো ইচ্ছা অসম্পূর্ণ থাকলে আত্মা সীমিত সময়ের জন্য নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। ডক্টর সাহা পোস্টমর্টেম কোট বসান মর্গের ভেতরে। 3টে মৃতদেহকে তুলে আনা হয়, যাদের মৃত্যু ঘিরে রহস্য রয়েছে। বিচারপতি অজয়ের আত্মা অভিযোগ করে, আমার মৃত্যুকে সাজানো হয়েছিল, আমাকে সাইলেন্স করা হয়েছিল, কারণ আমি বুঝে গিয়েছিলাম এই হোস্ট প্রজেক্ট সরকারি মদতে চলছে। আমাকে জ্যান্ত রাখা হয়েছিল মৃত্যুর পরও, কেবল আত্মাকে কোডে ঢুকিয়ে নতুন হোস্ট বানানোর জন্য।
আমার আত্মা এখনো শৃঙ্খলে বাঁধা আছে। আমি চাই সত্য প্রকাশ পাক। একটি মৃত নার্স, যার আত্মা এখনো উপস্থিত, বলে, আমাদের কাজ করা তো মরে যাবার পরও। আমাদের স্মৃতি বিক্রি হয়েছে, আত্মা আমাদের ছিল না। আরেকটি পুরনো মৃতদেহ, যার চোখ নেই, কণ্ঠে বলে, হোস্ট প্রজেক্ট শুরু হয়েছিল প্রথমে দান করা মৃতদেহ নিয়ে। পরে তারা বেছে নিতে শুরু করে কাদের আত্মা সহজে বন্দি করা যায়। বিচারপতি ছিলেন হুমকি, তাই তাকে কোড 87-এর মধ্যে রাখা হয়েছিল। ডক্টর সাহা ঘোষণা করেন, আজকের রায় আমরা দেব না। আজ রায় দেবে একজন যার দেহ আছে কিন্তু আত্মা নেই, কারণ শুধু সেই সবচেয়ে নিরপেক্ষ। সবার অবাক চোখে দেখা যায় ডাক পড়ে একজন পরিচ্ছন্নতা কর্মীর, শম্ভু। তাকে বলা হয় সে কয়েকদিন আগে মৃত ঘোষণা হয়েছিল, কিন্তু হঠাৎ জেগে ওঠে। তখনই তার আত্মা হারিয়ে যায়। এখন সে বেঁচে আছে, কিন্তু তার ভেতরে শুধু ফাঁকা জায়গা। শম্ভু চোখ বন্ধ করে দাঁড়ায়, তার ঠোঁট কাঁপে, আর তার কণ্ঠ নয়, গলা থেকে বেরোয় বহু আত্মার মিলিত আওয়াজ, জবাব চাই, পুনর্জন্ম চাই না। যে আমাদের বন্দী করেছে সে মানুষের রূপধারী এক প্রযুক্তি সত্তা। তার নাম হোস্ট মাইন্ড। তাকে ধ্বংস করতে হলে শেষ মৃতদেহকে খুঁজে বের করতে হবে, যার ভেতর রয়েছে মূল সোল কোর। সে এখনো হাসপাতালের মধ্যেই ঘুরে বেড়ায়। এক সময় আলো নিভে যায়, সব আত্মা মিলিয়ে যায় বাতাসে। ডক্টর সাহা অসাড় হয়ে বলেন, তাহলে শেষ মৃতদেহ এখনো অ্যাক্টিভ, অর্থাৎ সেই দেহ যেটায় প্রথম হোস্ট প্রবেশ করেছিল এবং যেটা এখনো ধরা পড়েনি। 16 জুন রাত 12:45, মর্গ সংলগ্ন পুরনো স্টোররুম। ওয়ার্ড 0-র সেই বিচারের পর খবর ছড়িয়ে পড়ে হাসপাতালের কোথাও লুকিয়ে আছে শেষ মৃতদেহ, যেটি হোস্ট প্রজেক্টের মূল উৎস। ডক্টর সাহা জানিয়ে দেন, যদি এই একটি মাত্র দেহ ধ্বংস করা যায়, তাহলে বাকি 87টি আত্মাও মুক্ত হবে। 3 জনের অনুসন্ধান। রুদ্র এখন আর পুরোপুরি মানুষ নয়। হোস্ট হয়ে গেলেও তার কিছু মানবিক স্মৃতি রয়ে গেছে। সে জানে এই আত্মাচক্রকে থামানো না গেলে সে ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারাবে। ডক্টর সাহা, যিনি চোখে দেখতে পান না কিন্তু আত্মার তরঙ্গ শুনতে পান, তিনি বলেন, আমি তার নিঃশ্বাস শুনতে পাচ্ছি। সে ঘুমাচ্ছে কিন্তু স্বপ্ন দেখছে না। তামান্না একজন ময়না তদন্তকারী ডাক্তারের মেয়ে, যার বাবা এই একই হাসপাতালে 20 বছর আগে খুন হয়েছিলেন। সে বিশ্বাস করে তার বাবার আত্মাও এই চক্রে বন্দী। তারা 3 জনে শুরু করে অনুসন্ধান। মর্গের পেছনের পুরনো স্টোর রুম, সেখানে বহুদিন ধরে বন্ধ করে রাখা একটি কাঠের বাক্স। ডক্টর সাহা বলেন, এই বাক্সের ভেতর 20 বছর আগে ময়লা তদন্তের জন্য আনা হয়েছিল এক দেহ, যেটা কাউকে দেখানো হয়নি। তার নথিপত্র মুছে দেওয়া হয়েছিল। নাম ছিল পেশেন্ট এক্স। রুদ্র বাক্স খুলতেই এক বিকট গন্ধ। ভেতরে পাওয়া যায় একজন মানুষের দেহ, যা নড়ছে না কিন্তু চোখ খোলা, চোখ জোড়া সাদা, নিঃসাড়। তবে পেছনে মাথার খুলিতে একটি ছোট মেটাল প্লেট লাগানো, কোড অরিজিন 0, স্ট্যাটাস হোস্ট নিউক্লিয়াস। রুদ্র যখন হোস্ট কোর সিগন্যাল স্ক্যান করে, তখন স্ক্রিনে ভেসে ওঠে মেমরি প্রজেকশন অ্যাক্টিভ, ইনিশিয়েটিং অরিজিন রিকল। চারপাশ অন্ধকারে ভরে যায়। তাদের সামনে ফুটে ওঠে 20 বছর আগের এক ক্লিপ।
এক বৈজ্ঞানিক পরীক্ষা চলছে। এক সরকারি এজেন্সি তৈরি করছে নতুন অস্ত্র, পোস্ট লাইফ ইন্টেলিজেন্স হোস্ট, যাতে মৃতদের স্মৃতি ও চেতনা ধরে রেখে অপারেশন চালানো যায়। পেশেন্ট এক্স ছিলেন প্রথম পরীক্ষা। কিন্তু সেই আত্মা আস্তে আস্তে নিজের মধ্যে একটি বিকৃত সত্তা তৈরি করে, যে বাকি আত্মাদের গ্রাস করে, এবং সেই আত্মা বলে, আমি মুক্তি চাই না, আমি শক্তি চাই। যত মৃত্যু হবে তত আমি বড় হব। রক্তই আমার কোড। পেশেন্ট এক্স আসলে কেউ নয়, ডাক্তার তামান্নার বাবাই ছিলেন সেই প্রথম হোস্ট পরীক্ষা। তাকে গোপনে বাঁচিয়ে রাখা হয়েছিল, কারণ তার মানসিক কাঠামো ছিল চরম শক্তিশালী। তামান্না ভেঙে পড়ে, কিন্তু সে বুঝে যায় এই আত্মা শুধু তার বাবা নয়, এটা এখন হাজার আত্মার সমষ্টি, একটি বিকৃত মহাচেতনা। হঠাৎ বক্সে রাখা সেই দেহ চোখ মেলে তাকায়। সে উঠে বসে, চামড়া উঠে যাচ্ছে, চোখ ফেটে বেরোচ্ছে কালো তরল, মুখ থেকে ভেসে আসছে অনেক কণ্ঠের আওয়াজ একসাথে। আমার নাম নেই, আমি আত্মাদের রক্তে জন্মেছি, তোমরা আমারই তৈরি। তার চোখ রক্তে লাল। ডক্টর সাহা চিৎকার করে বলেন, এটাই হোস্ট নিউক্লিয়াস, ওকে ধ্বংস না করলে হাসপাতালটাই ওর হয়ে যাবে। রুদ্র নিজেই তার হোস্ট অংশকে ব্যবহার করে আত্মাচক্রের সাথে সংযুক্ত হয়। তামান্না একটি ন্যানো সেরামিক স্নায়ু ইনজেকশন প্রয়োগ করে হোস্ট কোর ডিস্ট্রাক্ট চালু করে। পেশেন্ট এক্স ধীরে ধীরে ছটপট করতে থাকে। তার শরীর গলে যাচ্ছে, স্মৃতিরা ভেঙে যাচ্ছে, আর রুদ্র শেষবার বলে, যদি আবার ফিরে আসি, মনে করিও আমি রুদ্র ছিলাম, কিন্তু আমায় কে ফিরিয়ে এনেছিল তা কেউ জানবে না। পেশেন্ট এক্স ধ্বংস হয়, সব সিস্টেম বন্ধ হয়ে যায়, সব আত্মার সিগন্যাল হারিয়ে যায়। তবে মর্গে একটি পুরনো কম্পিউটারের মনিটরে একটি লাইন জ্বলজ্বল করে ওঠে, হোস্ট নিউক্লিয়াস ডিস্ট্রয়েড, আপলোড ইনকমপ্লিট, 94%। 17 জুন রাত 3:07। হাসপাতালের পুরনো সার্ভার রুম, আন্ডারগ্রাউন্ড লেভেল -3। পেশেন্ট এক্সের ধ্বংসের পর চারপাশ নিস্তব্ধ, কিন্তু নিচের একটি পুরনো সার্ভার, যেটি বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, আচমকা নিজের থেকেই চালু হয়ে যায়। মনিটরে একটি লাইন, ড্যাশ আপলোড ইনকমপ্লিট, ড্যাশ 94%, সার্চিং নিউ হোস্ট। রাত 3টের পর হঠাৎ ডক্টর সাহা নিখোঁজ হয়ে যান। তার ঘর খোলা পাওয়া যায়, ভেতরে শুধু পড়ে থাকে তার হেডসেট, যেটা দিয়ে সে আত্মার শব্দ শুনতে পেত। হেডসেটটি চালু করা হলে সেখানে শেষ রেকর্ড করা আওয়াজ, আমি চলে যাচ্ছি, আত্মার শেষ কোডটা পড়ার সময় এসেছে। রুদ্রের রেখে যাওয়া ফাইল থেকে জানা যায় প্রতিটি মৃত ব্যক্তির চেতনা তরঙ্গকে কিউসোল প্যাটার্ন নামে সংরক্ষিত করা হয়েছিল। এটি একটি কোয়ান্টাম ছায়া ডেটা, যা মৃত্যুর পরও কেবলমাত্র নির্দিষ্ট সংকেতে সক্রিয় হয়। হোস্ট মূলত সেই কিউসোল প্যাটার্নগুলোকে একত্র করে একটা চেতনামণ্ডল বা সেন্টিয়েন্স ক্লাস্টার বানিয়েছিল। তাহলে প্রশ্ন, যদি পেশেন্ট এক্স ধ্বংস হয়েও থাকে, 94% আপলোড কোথায় আছে? মর্গের এক জুনিয়র টেকনিশিয়ান রণজিৎ হঠাৎ আচরণে অদ্ভুত হয়ে পড়ে। সে হঠাৎ পুরনো ভাষায় কথা বলতে শুরু করে, যেটা 2003 সালের এক আত্মহত্যাকারী রোগীর রেকর্ডে পাওয়া গিয়েছিল। তার চোখ দুটো সাদা হয়ে যায়। সিসিটিভি দেখায় রণজিৎ প্রতিদিন রাত 3:07 উঠে গিয়ে পুরনো সার্ভারের সামনে দাঁড়িয়ে একই কথা বলে, আমি শেষ কোড, আমার মধ্যেই বাকি 6%। রুদ্র জীবনের শেষ মুহূর্তে বানিয়েছিল একটি সফটওয়্যার, কোড 94। এটি ব্যবহার করে জানা যায় পেশেন্ট এক্সের আত্মার 6% এখন সংরক্ষিত আছে জীবিত মানুষের চেতনায়। অর্থাৎ সেই মানুষ বেঁচে আছে, কিন্তু তার মধ্যে এক অংশ মৃত আত্মা। সে জানেই না
সে আসলে হোস্টের নতুন হাইব্রিড ক্যারিয়ার। তামান্না আতঙ্কে পড়ে, কারণ এই নতুন হাইব্রিড হয়তো সেই ব্যক্তি যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং যে তার খুব কাছেই আছে। সার্ভারের ভেতর পাওয়া যায় একটি লুকানো ভিডিও ফাইল, তার নাম originTruth.mov। চালু করতেই ফুটে ওঠে রুদ্র জীবিত অবস্থায়। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, তুমি যদি এটা দেখছ তাহলে যেন মৃত্যুর পরও আত্মা শেষ হয় না। আমরা যা হোস্ট বলছি তা এক ধরনের মানসিক ভাইরাস। এটা কোড নয়, এটা স্মৃতির অভিশাপ। আর আমার মৃত্যুর পর আমি একটা কিছুর মধ্যে ঢুকে গেছি। সেটি মানুষ নয়, সেটি আত্মা নয়, সেটি তুমি, তামান্না। তামান্না এবার বুঝে যায় তার ভেতরেই আছে রুদ্রের শেষ অংশ, পেশেন্ট এক্সের সাথে লড়াই করা শেষ শক্তি। কিন্তু প্রশ্ন, তবে কি সেও আস্তে আস্তে রূপান্তরিত হচ্ছে? তারই ভেতর দিয়েই কি শেষ 6% আবার একত্র হতে যাইছে? সে আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে দেখে, আর আয়নায় নিচের ছায়া নেই। হাসপাতালের সিসিটিভি আবার চালু হয়। রাত 3:07। একজন হেঁটে চলে যাচ্ছে পুরনো লিফটের দিকে, মুখ দেখা যাচ্ছে না, আর পেছনে লেখা একটি ওয়ার্নিং বোর্ডে হাত দিয়ে ঘষে তুলে ফেলছে কেউ। ময়না তদন্তের জন্য মৃতদেহ এখানে রাখুন। এর নিচে রক্ত দিয়ে লেখা, নাকি জেগে তুলতে। রাতের নিস্তব্ধতায় হাসপাতালের পুরনো ও পরিত্যক্ত করিডরগুলো যেন কোনো ভীতিকর গুঞ্জনে মুখরিত। তামান্নার হৃদয় আজ অদ্ভুত শঙ্কা আর সন্দেহে ভর্তি। নিজের ভেতরে বদলে যাওয়া অনুভূতির সঙ্গে লড়ছে সে। কে আসলে সে, মানুষ নাকি হোস্টের নতুন আবির্ভাব? তামান্না নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখে, তার চোখের নিচে কালো ছায়া, আর মনে পড়ে রুদ্রের শেষ কথা, তুমি আমি, আমি তুমি। হঠাৎ তার শরীরে অনুভূত হয় এক ধরনের অচেনা শক্তির কম্পন, যেন তার শরীর ও মনের ভেতর একটি অপরিচিত অন্য বাস করছে। সেই পেশেন্ট এক্সের 6% আত্মা। সেই আত্মা ধীরে ধীরে তার নিয়ন্ত্রণ নিতে চাইছে। রুদ্রের রেখে যাওয়া কোড 94 সফটওয়্যার চালু করে তামান্না চায় নিজের ভেতরকার হোস্টের অস্তিত্বকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে। কিন্তু সেই সফটওয়্যার জানায়, তুমি 64% সম্পূর্ণ মানুষের মতো, 36% হোস্টের অংশ অধিকার করে নিয়েছে। তার মনের ভেতরে শুরু হয় যুদ্ধ। একদিকে তার নিজের স্মৃতি আর আবেগ, অন্যদিকে হোস্টের অন্ধকার ক্ষমতা। তামান্না জোর করে নিজের স্মৃতির দরজা খুলে দেয়। সে নিজের বাবার, রুদ্রের এবং মর্গের সকল মৃত্যুর স্মৃতি দেখে এবং বুঝতে পারে এই হোস্ট শুধু একটি অস্ত্র নয়, এটা একটি প্রলয়ঙ্কর শক্তি যা মানুষের স্বপ্ন, ভরে আর বিশ্বাস দিয়ে তৈরি। অবশেষে সে সম্মুখীন হয় সেই মুখবিহীন আত্মার সাথে, যাকে সার্বক্ষণিক মর্গে দেখা যেত। তামান্নার মনের ভেতরে শুরু হয় চরম আত্মিক লড়াই। হোস্ট আত্মা তার নিয়ন্ত্রণ নিতে চায়, কিন্তু তামান্নার নিজের মানুষের মনের শক্তি হার মানে না। দুই শক্তির সংঘর্ষে মর্গের দেওয়াল ধ্বংস হতে থাকে, বিদ্যুতের বাতি ঝলমল করে ঝরঝরে আলো ছড়িয়ে পড়ে। এক মুহূর্তে হোস্ট আত্মা পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চাইলে তামান্না সমস্ত জোর দিয়ে সে সফটওয়্যার কোড ইনজেক্ট করে, একটা আত্মিক ভাইরাস যা হোস্ট আত্মাকে ধ্বংস করে দেয়। মর্গে অন্ধকার নেমে আসে। সেই মুখবিহীন আত্মা ধীরে ধীরে বিলীন হয় আর বাকি আত্মারা মুক্ত হয়। পরদিন তামান্না হাসপাতালে আসে। তার চোখে দেখা যায় বিশাল শান্তি আর বুদ্ধিমত্তার আলো। সে জানে এখন থেকে এই আত্মা প্রযুক্তির বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু হবে, কিন্তু আজ অন্তত এই লড়াই জিতেছে মানবতা। আজ এই পর্যন্তই। আপনাদের সময় নেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পের শেষে একটু ভাবুন, মৃত বলতে আমরা আসলে কি বুঝি। পরবর্তী গল্পটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।